হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর পদার্থের প্রকৃতির চ্যাপ্টারে তোমাদের ধাতুর সক্রিয়তার শ্রেণী বলে একটা বিষয় আছে। তো সেই টপিকটা নিয়ে আজকে তোমার সাথে আলোচনা করব। তো চলো, তো সেই ধাতুর সক্রিয়তা শ্রেণীটা কি? এটা হচ্ছে ধাতুগুলোর সক্রিয়তার ক্রমে, মানে একটা ক্রমের সিরিজ বা শ্রেণী, যেখানে ধাতুগুলোকে হাইড্রোজেনের সাপেক্ষে তাদের রাসায়নিক সক্রিয়তার ভিত্তিতে একটা শ্রেণীতে রাখা হয়েছে, উলম্ব শ্রেণীতে রাখা হয়েছে। সেই শ্রেণীটাকে বলা হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। সেই শ্রেণী থেকে আমরা জানতে পারবো কোন ধাতুগুলো বেশি রিঅ্যাক্টিভ, কোনগুলো কম রিঅ্যাক্টিভ, কোনগুলো জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া করবে, কোনগুলো কম করবে। তো সেই সারিটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা জানতে পারবো যে কোন ধাতুগুলোর সক্রিয়তা বেশি, কোনগুলোর কম। তো সেটাই হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। তাহলে সেই ধাতুর সক্রিয়তা শ্রেণীটা হচ্ছে ধাতুগুলোকে হাইড্রোজেনের সাপেক্ষে কোনো কিছু সক্রিয়তা বা কোনো কিছুকে বিচার করতে গেলে তো আমাদের একটা কিছু বেশ দরকার, যেটা সাপেক্ষে আমরা বিচার করব। তো এক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের সাপেক্ষে এদেরকে সাজানো হয়েছে। তো ধাতুগুলোকে হাইড্রোজেনের সাপেক্ষে তাদের রাসায়নিক সক্রিয়তার ভিত্তিতে যে উলম্ব সারি বা শ্রেণীতে সাজানো হয়েছে, সেই উলম্ব শ্রেণীকেই বলা হচ্ছে কি ধাতুর সক্রিয়তা শ্রেণী। তোমাদের বইতে দেখবে হরিজেন্টালি দেওয়া আছে, তো সংখ্যা রেখার মতো ডান দিক থেকে বাম দিক এরকমভাবে দেওয়া আছে, এই সাইড বরাবর এরকমভাবে দেওয়া আছে, কিন্তু এখানে এই শ্রেণীটা হবে উলম্বভাবে। ঠিক আছে, তোমাদের বইয়ে ওইভাবে দেওয়া আছে উলম্বভাবে, আর ওইভাবে কিন্তু একই ব্যাপার। ওখানের বাম দিকেরগুলো বেশি সক্রিয়, আর এখানে উলম্ব সারির উপরের দিকেরগুলো বেশি সক্রিয়, সেম জিনিস। তো দেখো সেই সক্রিয়তা শ্রেণীতে মৌলগুলো বা ধাতুগুলো কী কী আছে, সেই শ্রেণীটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে সেই শ্রেণী। এই শ্রেণীর একদম প্রথমে আছে পটাশিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপরে আছে ক্যালসিয়াম, তারপরে আছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে আয়রন, তারপরে লেড, তারপরে হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের সাপেক্ষে এই মৌলগুলো হচ্ছে উপরের দিকে, উলম্ব শ্রেণী উপরের দিকে, আর তোমাদের বইতে আছে সেটা হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে বাম দিকে। আর হাইড্রোজেনের নিচে কোন কোন মৌলগুলো ধাতুগুলো আছে? কপার আছে, তামা, পারদ, রূপো, সোনা, এগুলো হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে নিচের দিকে। তো আমরা যখন এই হাইড্রোজেনের সাপেক্ষে উপর দিকে আছে, যত উপরের দিকে যাব, উলম্ব শ্রেণী যত উপরের দিকে যাব, তাদের সেই সমস্ত ধাতুগুলোর সক্রিয়তা কিন্তু সবচেয়ে বেশি হবে। যদি আমাদের দুটো দিয়ে দেয় অ্যালুমিনিয়াম আর পটাশিয়ামের মধ্যে সক্রিয়তাটা কার বেশি, কোন ধাতুর, তাহলে আমরা অবশ্যই বলবো যে পটাশিয়ামের সক্রিয়তাটা বেশি, কারণ এটা উলম্ব শ্রেণী, যে ধাতুর সক্রিয়তা শ্রেণী যে সিরিজ বা উলম্ব শ্রেণী, সেই শ্রেণীতে কিন্তু অ্যালুমিনিয়ামের আগে আছে পটাশিয়াম, তাই পটাশিয়ামের সক্রিয়তাটা হচ্ছে বেশি। আবার একইভাবে যদি বলা হয় যে জিঙ্কের মধ্যে আর সোনার মধ্যে কার সক্রিয়তা বেশি, তাহলে এখানে হবে জিঙ্কের সক্রিয়তা বেশি, কারণ সোনা সেটা হচ্ছে হাইড্রোজেনের নিচে অবস্থান করছে, যে হাইড্রোজেনের যে মৌলগুলো বা ধাতুগুলো নিচে অবস্থান করছে সেগুলো কিন্তু কম সক্রিয়। ঠিক আছে, এগুলো কম সক্রিয়, অর্থাৎ উপর দিকে গেলে এখানে লেখা আছে দেখো, ধাতুগুলির সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে উপর দিকে গেলে, আর নিচের দিকে গেলে ধাতুগুলির সক্রিয়তা হ্রাস পাচ্ছে। তোমাদের যখন ওই জলের সঙ্গে ধাতুর বিক্রিয়ার একটা ক্লাস ছিল, সেখানে বলেছিলাম যে সোডিয়াম পটাশিয়াম সহজেই ঠান্ডা জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে, প্রচুর তাপ উৎপন্ন করে, খুব তীব্রতার সঙ্গে বিক্রিয়াটা করে। এখানে দেখো, আর অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম কার সঙ্গে করে? ফুটন্ত জলের সঙ্গে করে। আর করে কি আয়রন জিঙ্ক, এরা কার সঙ্গে করে? যে ভেপারের সঙ্গে করে, স্টিমের সঙ্গে করে, ওয়াটার ভেপার স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে এখানে সিরিজটা দেখো, তাহলে বুঝতে পারবে এখানে সোডিয়াম আর পটাশিয়াম কোথায় অবস্থান করছে? একদম উলম্ব শ্রেণীর উপরের দিকে, সেই জন্য এরা জলের সঙ্গে অতি দ্রুত বিক্রিয়া করেছিল, তৎক্ষণাৎ বিক্রিয়া করেছিল। তার নিচের দিকে আছে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম, সেই জন্য এদের জন্য কিন্তু ঠান্ডা জলে বিক্রিয়া করেনি, এরা ফুটন্ত জলের সঙ্গে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম বিক্রি করেছিল। আরও নিচে আছে দেখো, তাদের সক্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমছে। তাহলে জিঙ্ক আর যে আয়রন, জিঙ্ক আর আয়রন কী করেছিল? যে স্টিমের সঙ্গে বিক্রিয়া করেছিল, সাধারণ ঠান্ডা জল বা ফুটন্ত জলের সঙ্গে নয়, স্টিমের সঙ্গে বিক্রিয়া করেছিল। এই সিরিজটা যদি দেখে বুঝতে পারো, সিরিজটা যদি মনে রাখতে পারো, তাহলে বুঝতে পারবে যে কোন ধাতুগুলো জলের সঙ্গে কীরকমভাবে বিক্রিয়া করবে, তাই না? তো সোডিয়াম পটাশিয়াম তীব্রতার সঙ্গে করেছিল, কারণ এটা এই শ্রেণীর উপরের দিকে ছিল। একইভাবে যদি আমরা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাই, যে ধাতুগুলো উপরের দিকে আছে সেগুলো সহজেই দ্রুত বা বেশি পরিমাণে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, যদি লঘু অ্যাসিডের সঙ্গে আমরা বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে দ্রুত হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আর যেগুলো নিচের দিকে আছে সিরিজে, সেগুলো কিন্তু কম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে বা ধীরে করবে, এরকম আমরা বলতে পারি।
তো এখানে লেখা আছে দেখো যে এই সিরিজের সবচেয়ে বেশি সক্রিয় কে? পটাশিয়াম। এই সিরিজটা কিন্তু কমপ্লিট না, এর মাঝে মাঝে অনেক ধাতু আছে যেগুলো দেওয়া হয়নি, তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট, সেই জন্য এটুকুই দিয়েছি। যেমন এই আয়রনের পরে নিকেল আছে, তারপরে টিন আছে, পটাশিয়ামের আগে আছে লিথিয়াম। তো এগুলো তোমাদের দেওয়া হয়নি, তোমাদের যেটুকু দরকার সেটুকু তোমাদের দেওয়া হয়েছে। তো এই সিরিজের সবচেয়ে সক্রিয় কে? পটাশিয়াম সবচেয়ে বেশি সক্রিয়। তারপরে বলা আছে কি হাইড্রোজেনের উপরের ধাতুগুলি লঘু অ্যাসিডের লঘু HCl এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। উপরের দিকে যে ধাতুগুলো আছে তারা H2 এর সঙ্গে বিক্রিয়া করে সহজেই কিন্তু H2 গ্যাস উৎপন্ন করতে পারে। ঠিক আছে, তারপর এই শ্রেণীর উপরের দিকের মৌলগুলি জলের সঙ্গে বিক্রিয়ার তীব্রতা বেশি। সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে সোডিয়াম পটাশিয়াম দ্রুত জলের সঙ্গে বিক্রিয়া করছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তো সেটা আর একটা হচ্ছে যে উলম্ব শ্রেণীর মৌলগুলি নিচের মৌলগুলোর যৌগ থেকে প্রতিস্থাপন করতে পারে। এখানে আছে আমরা ধরে নিচ্ছি আয়রন, জিঙ্ক আর কপার। জিঙ্কের পাত্রে কপার সালফেট যদি দ্রবণ রাখা হয় তাহলে কি হবে? জিঙ্ক যেহেতু এই উলম্ব শ্রেণীর উপর দিকে আছে, উপরে অবস্থান করছে, তাই এই জিঙ্ক কিন্তু এই কপার সালফেট দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করে দেবে। কি তৈরি করবে? জিঙ্ক সালফেট আর সঙ্গে তৈরি করবে কপার। তাহলে কি হবে? এই যে জিঙ্কের পাত্র আছে সেটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে। তাই উপরের দিকের মৌলগুলো কিন্তু এই যৌগ থেকে এই মৌলগুলোকে কিন্তু প্রতিস্থাপিত করে দেবে। তো এই সিরিজটা যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে বুঝতে পারবে যে কোন ধাতুগুলো বা কোন মৌলগুলোকে প্রতিস্থাপিত করতে পারবে। আর এই শ্রেণীর একদম নিচে আছে কে? সোনা। এটা হচ্ছে কম সক্রিয়। সোনা জলের সাথে সাধারণ অবস্থাতে বিক্রিয়া করে না, সেই জন্য সোনাকে আমরা গয়না হিসেবে ব্যবহার করতে পারি, অলঙ্কার হিসেবে ব্যবহার করতে পারি, যেহেতু সহজে এভাবে অ্যাসিড বা জলের সাথে সহজে বিক্রিয়া করে না, এই কারণেই কিন্তু। ঠিক আছে, তো এটাই ছিল তড়িৎ রাসায়নিক শ্রেণী। যেমন সোনা, রূপো, তামা এগুলো কিন্তু জলের সঙ্গে সহজে বিক্রিয়া করে না। কপারের নিচে, হাইড্রোজেনের নিচে থাকার জন্য কপার কিন্তু লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে না। তো এই তড়িৎ রাসায়নিক শ্রেণী যদি তোমরা ঠিকঠাক মনে রাখতে পারো তাহলে পরে তোমরা বুঝতে পারবে যে কোন শ্রেণীর কোনখানে কোথায় আছে, কি অবস্থান করছে এবং কার সক্রিয়তা কেমন। ঠিক আছে, তো আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।